নমস্কার, আমি অমিত গোস্বামী। আমার চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। বাংলাদেশ এই মুহূর্তে ত্রাসের দেশ। ঘুম থেকে উঠে হোয়াটসঅ্যাপ মেসেজ খুলতেই বিভৎসার দলিল, সংখ্যালঘুদের ওপরে তুমুল আক্রমণের ছবি। আজ জ্বলছে চট্টগ্রাম, জ্বলছে সুনামগঞ্জ, জ্বলছে বাসুদেবপুর। কেন? তার কারণ বাংলাদেশের ডায়াপার সরকার, ডায়াপার শব্দটা আমার না, বাংলাদেশি একজন পিনাকি ভট্টাচার্যের কথায়, বাংলাদেশের ডায়াপার সরকার ক্রমাগত ভারত বিরোধী মন্তব্য করে চলেছে। নাবালক উপদেষ্টাদের কথা না হয় বাদ দিলাম, লক্ষ্য করুন সেই বৃদ্ধ উপদেষ্টাদের মন্তব্য চূড়ান্ত ভারত বিদ্বেষী। জুলাই মাসের বাংলাদেশে তথাকথিত ছাত্র আন্দোলন এবং 5ই আগস্ট শেখ হাসিনার দেশত্যাগ ও সরকারের পতনের পর বাংলাদেশে ধর্মীয় সংখ্যালঘুদের ওপরে শুরু হলো অভাবনীয় নির্যাতন। কেবল ধর্মীয় প্রতিষ্ঠানে আক্রমণ নয়, জোর করে কর্মচ্যুত করা হলো হিন্দু অধ্যাপক, শিক্ষক থেকে সরকারি কর্মচারীদের। 26শে সেপ্টেম্বর নিউ ইয়র্কের ক্লিন্টন গ্লোবাল ইনিশিয়েটিভের বার্ষিক সম্মেলনের ভাষণে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা, শান্তির নোবেল বিজয়ী মোহাম্মদ ইউনূস কোনো বিভ্রান্তি না রেখে জানিয়ে দিলেন যে বাংলাদেশের এই বিপ্লব ছিল সুচিন্তিত এবং পূর্ব পরিকল্পিত। এই পূর্ব পরিকল্পনার প্রধান মস্তিষ্ক মাহফুজ আবদুল্লাহকে মঞ্চে নিয়ে পরিচয়ও করিয়ে দিলেন। প্রসঙ্গত, এই মাহফুজ আবদুল্লাহ একজন অত্যন্ত পরিচিত ইসলামী সংগঠক। 1970 সালে একক সংখ্যাগরিষ্ঠতা পেয়ে ক্ষমতায় বসার ছিল শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে আওয়ামী লীগের। 25শে মার্চ 1971 নেমে এসেছিল পাকিস্তানিদের হত্যালীলা। হিন্দু সমাজকে একেবারে নির্মূল করে দেওয়াই ছিল উদ্দেশ্য। তখন অত্যাচারিত ছিল মূলত হিন্দুরা, আর এখন পাকিস্তানিদের অসমাপ্ত কাজ শেষ করছে ইউনূস সরকার। শেখ হাসিনার সময়ে হিন্দুরা যে খুব ভালো ছিলেন তা নয়, বারে বারে আক্রান্ত হয়েছেন তারা। শেখ হাসিনার শাসনের শেষ 10 বছর সারা দেশে হিন্দুদের ওপরে নির্যাতনের ঘটনা মধ্যযুগকেও হার মানিয়েছিল। পিরোজপুর, গাজীপুর, দিনাজপুর, চাঁদপুর, নীলফামারী, শরীয়তপুর, কুড়িগ্রাম, শেরপুর, নারায়ণগঞ্জ, মানিকগঞ্জ ও কারমাইকেল কলেজ সহ দেশের বিভিন্ন জায়গায় প্রতিমা ও বিগ্রহ ভাঙচুর, লুটতরাজ, কুপিয়ে হত্যার চেষ্টা হয়েছে। মানবাধিকার সংগঠন আইন ও সালিশ কেন্দ্রের অর্থাৎ আশকের পরিসংখ্যান ঘেটে দেখা যাচ্ছে গত 10 বছরে বাংলাদেশে হিন্দু সম্প্রদায়ের ওপরে 3669টি হামলা হয়েছে। দুর্গাপুজোর মধ্যে গত 2021 সালের অক্টোবর কুমিল্লার একটি মণ্ডপে কুরআন অবমাননার কথিত অভিযোগ তুলে বেশ কয়েকটি মণ্ডপ স্থাপনা ভাঙচুর হয়। তার জের ধরে 3 দিন দেশের বিভিন্ন স্থানে 70টি পূজা মণ্ডপে হামলা, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। পরে দেখা যায় যিনি এই কর্মটি করেছিলেন তিনি একজন মুসলমান। এসব হামলায় আহত হয়েছে 862 জন হিন্দু ধর্মাবলম্বী, নিহত হয়েছেন 11 জন। আর কত তথ্য দেব? ঐক্য পরিষদের তথ্য অনুযায়ী 5 থেকে 20 আগস্ট অর্থাৎ শেখ হাসিনা চলে যাওয়ার পর এই 15 দিনে হিন্দু বৌদ্ধদের ওপর 2010টি আক্রমণ ঘটেছে। 22টি ধর্মীয় অনুষ্ঠানে বাধা দেওয়া হয়েছে, ভাঙা হয়েছে মাজার, বন্ধ হয়েছে লালন উৎসব। চট্টগ্রামে আক্রান্ত হয়েছে ইস্কন মন্দির, লোকনাথ মন্দির, জ্বালিয়ে দেওয়া হয়েছে হরিজন কলোনি, আক্রান্ত হয়েছেন বৌদ্ধ জাতি, চাকমা ও অন্যান্যরা। গতকাল সনাতন জাগরণ মঞ্চের মুখ চিন্ময় দাসের পক্ষে কোনো উকিল দাঁড়াতে দেওয়া হয়নি। আগের দিন দাঁড়ানো 51 উকিলের বিরুদ্ধে মামলা করা হয়েছে। চিন্ময়ের উকিল রবেন রায়কে পরশু ও গতকাল আরেক উকিল রিপন আচার্যকে মেরে পাঠানো হয়েছে হাসপাতালের আইসিইউয়ে। বুয়েটে ভারতীয় পতাকা পায়ে মারানো নিয়ে আজও বাংলাদেশ সরকার নিষ্ক্রিয়। আসলে বাংলাদেশ অর্থনৈতিকভাবে ভিখারি হয়ে গেছে। ঋণ পরিশোধের ক্ষমতা তারা হারিয়েছে, আঁটো হয়ে বসেছে গলার ফাঁদ। কাজেই মৌলবাদী ডায়াপার সরকার চাইছে ভারতের সাথে পায়ে পা লাগিয়ে ঝগড়া করে। ভারত নাকি সীমান্তে সৈন্য সমাবেশ করছে, এই গুজবও খাইয়ে দিচ্ছে তাদের অবোধ জনতাকে। ভারত এখন অবধি কোনো প্রতিক্রিয়া দেখায়নি। তবে বাংলাদেশ ভুলে যাচ্ছে যে বিদ্যুতের সকল নির্ভরতা তাদের কিন্তু এখনো ভারতীয়দের উপর। স্রেফ সেটুকু বন্ধ করে দিলে বাংলাদেশ ডুবে যাবে গভীর অন্ধকারে। কোনো রকম সেনা আক্রমণ বা অন্যান্য কিচ্ছু করতে হবে না। অথচ এই সত্যগুলো জনগণের সামনে তুলে ধরার কেউ নেই। প্রগতিশীলরা হয় জেলে, নয় আত্মগোপনে। মিথ্যা হত্যার মামলা নিয়ে আশঙ্কার জীবন কাটাচ্ছেন মুনতাসির, মামুন, রানা দাশগুপ্তরা। বাংলাদেশ ক্রমেই ডুবে যাচ্ছে গভীর গাড্ডায়। ভারতের সব প্রতিবেশী দেশে ভারত বিরোধীরা ক্ষমতায় এসেছিল। নেপালে মাওবাদী দল, শ্রীলঙ্কায় ঘোষিত ভারত বিরোধী মার্ক্সবাদী লেনিনবাদী দল,
মালদ্বীপে চীনপন্থী মুইজু সরকার, এখন তাদের কি হাল? সকাল বিকাল ভারতের কাছে ভিক্ষাবৃত্তি করে বৈদেশিক মুদ্রার সাহায্য চেয়ে দেশ চালাচ্ছে। সব গুমর তাদের গেছে গাধার পশ্চাৎ। একই পথে হাঁটতে চলেছে বাংলাদেশ। 1971 সালে প্রশিক্ষিত পাকিস্তানি সেনার সাথে যুদ্ধ করে স্বাধীনতা পাওয়া ছিল মুক্তি সেনাদের কয়েক দশকের কাজ। ভারত মাত্র 13 দিনে যুদ্ধ জয় করে নতুন দেশ উপহার দিল। এই প্রাপ্তির মূল্য বাংলাদেশ কোনো দিনই বোঝেনি। না হলে 1972 সালে মুজিব বিরোধী মৌলানা ভাসানী ইসলামী জোটের হয়ে হক কথা নামে একটি পত্রিকা প্রকাশ করেন। তাতে তিনি লেখেন যে ভারত নিজের স্বার্থে পাকিস্তান ভেঙেছে ও তাদের নতুন উপনিবেশ হতে চলেছে বাংলাদেশ। আসলে লাই দিয়ে মাথায় তুলে যা হয়। বাংলাদেশকে প্রথম থেকেই ভারত প্রথম প্রতিবেশী বন্ধু রাজ্য ভেবেছিল, তার খেসারত তখন থেকে আজ অব্দি দিতে হচ্ছে। আজ বাংলাদেশ তাদের বানোয়াট প্রচারে দেশের সরল সোজা মানুষকে ভারত বিদ্বেষী করে তুলেছে। ভারত ও শেখ হাসিনাকে এক কাতারে ফেলে সকল দোষ নন্দ ঘোষ স্টাইলে তাদের সব দুর্গতির জন্য তারা দায়ী করছে ভারতকে, এবং সেটা করে তারা মুক্তি পেতে চাইছে। ভারত 2014 সালে অন্য দেশের আভ্যন্তরীণ বিষয়ে নাক গলাবে না, এই নীতি সারা বিশ্বকে জানিয়ে দিয়েছিল। অথচ আজ বাংলাদেশ তুমুল প্রচার চালাচ্ছে যে শেখ হাসিনার অন্যায় অবিচারকে ভারত নীরব থেকে সমর্থন জানিয়েছে। ভারত যদি তখন বাংলাদেশের কোনো ইস্যুতে নাক গলাতো, তখন বাংলাদেশে ভারতের বিরুদ্ধে দাদাগিরির অভিযোগ উঠত না। তোমার দেশ তুমি বোঝো, এটাই ভারতের অবস্থান আজ অবধি। চুক্তিতে ভারতকে সুবিধা দেওয়া হয়েছে, এই অভিযোগও বড় হাস্যকর। 100 দিন তো হয়ে গেল, বাংলাদেশের তদারকি বৃন্দরা আজও কেন শ্বেতপত্র প্রকাশ করে বলছে না যে কোথায় ভারতীয়রা সুযোগ নিয়েছে, কোন জায়গায় ভারতীয়দের অতিরিক্ত সুবিধা প্রদান করা হয়েছে, তারা বলুক। অথচ আজ অবধি তাদের বলার মতো মুরদ নেই। বাংলাদেশ প্রচার চালাচ্ছে ভারতের 26,000 কর্মী বাংলাদেশে চাকরি করে। সংখ্যাটা এতটা না হলেও কিছু পরিমাণ ভারতীয় অবশ্যই বাংলাদেশে চাকরি করে। স্কিল্ড বা দক্ষ আধিকারিক বাংলাদেশে নেই বলেই তো তারা করে। না করলে আজ পদ্মা ব্রিজ হতো, মেট্রো রেল হতো, বন্দর প্রতিষ্ঠা হতো। তাদের নেওয়া হয়েছে বাংলাদেশের প্রয়োজনে এবং নিয়েছে বাংলাদেশ সরকার। আর আজ সরকার না চাইলে তারা ফিরে আসবে। তাদের কেন রাখা হয়েছে? ফিরিয়ে দিন তাদের। আপনাদের যোগ্য লোকদের আপনাদের নিয়ে আপনারা সেই পরিষেবা দিন। পরিষেবা প্রদানের উপযুক্ত কর্মী আগে তৈরি করুক বাংলাদেশ। শেখ হাসিনা ভারতে আছেন কিন্তু প্রায় অবরুদ্ধ হয়ে। রাজনৈতিক মিটিং, কারোর সাথে দেখা করা, জনসমক্ষে যাওয়ার অনুমতি তার নেই। তিনি রাষ্ট্রীয় অতিথিও নন, রাজনৈতিক আশ্রিত হিসেবে আছেন। ভারত বাংলাদেশের বিরুদ্ধে শেখ হাসিনার সময়ে হওয়া চুক্তি অনুযায়ী সরবরাহ বজায় রেখেছে ভারত। কোনো রকম প্রতিহিংসা প্রদর্শন করে কোনো রকম চুক্তিভঙ্গ বা সরবরাহ বিঘ্নিত করেনি। তবুও আজ ভারত তাদের মূল শত্রু। আসলে বাংলাদেশের মানুষ বড্ড সহজ সরল। তাদের বলা হচ্ছে না যে আমাদের বৈদেশিক মুদ্রার ভাড়ার শূন্য, তাদের বলা হচ্ছে না যে বৈদেশিক সাহায্য ক্রমেই কমছে, তাদের বলা হচ্ছে না পোশাক শিল্প তলানিতে চলে গেছে, যে আমাদের বিদেশি মুদ্রা এখন আসছে না, তাদের ভাঁড়ে মা ভবানী অবস্থা। এই কথাটা সাধারণ মানুষকে বলা হচ্ছে না, বরং তাদের খেপিয়ে দেওয়া হচ্ছে, উত্তেজিত করার নিরলস চেষ্টা চলছে। এবং একই সাথে তারা ভারতকে উত্তেজিত করতে চাইছে যাতে ভারত কোনো বিরুদ্ধ পদক্ষেপ নেয়। আর ভারত বিরুদ্ধ পদক্ষেপ নিলে সেটা দেখি আন্তর্জাতিক অর্থভাণ্ডার থেকে যদি ভিক্ষা পাওয়া যায়। একই চেষ্টা নেপাল, শ্রীলঙ্কা ও মালদ্বীপ করেছিল। পরে তাদের কিন্তু ভারতের পায়ে পড়তে হয়েছে বিদেশি মুদ্রার জন্যে। একই গাড্ডায় পড়তে চলেছে বাংলাদেশ। তাই তারা আঘাত করছে ভারতের অত্যন্ত নরম জায়গায়, সেটা হলো হিন্দু নিধন। হিন্দুত্ববাদী ভারত সরকার যে হিন্দু নিধনে বেশ পীড়িত হবে সেটা বাংলাদেশ বেশ বোঝে, কিন্তু তার ফল কিন্তু হবে উল্টো। আন্তর্জাতিক ক্ষেত্রে তারা এই মানবাধিকার লঙ্ঘনের জন্য নিন্দিত হবেই। আন্তর্জাতিক ঋণও তারা পাবে না। বাংলাদেশের মিলিয়ে নেবেন, আমও ছাড়া দুটোই যাবে, এবং এটাই বাংলাদেশের ভবিষ্যতের লিখন।